সারা বিশ্বে গত কয়েক দশক ধরে বিভিন্ন টেক আর ইলেকট্রনিক্স কোম্পানিগুলো কিন্তু রাজত্ব করেছে। যদি আমরা ইস্টের দিকে তাকাই তাহলে দেখতে পারবো স্যামসাং আর এলজির মতো কোম্পানিগুলো, আর ওয়েস্টের দিকে আছে অ্যাপল, ইন্টেল, এইচপি সহ আরও অনেক কোম্পানি। এই সব কোম্পানিগুলো কিন্তু তাদের নিজেদের রিজিয়নে এক একটা টেক জায়ান্ট। আর আমাদের বাংলাদেশের যদি কথা বলি তাহলে কার নাম মনে আসবে বলেন তো? অ্যান্ড ইট ইজ নান আদার দ্যান ওয়ালটন। টু বি ভেরি অনেস্ট, এই ওয়ালটনের সাথে কিন্তু আমার পার্সোনাল কিছু কানেকশন আছে। একেবারে ছোটোবেলা থেকেই আমাদের পণ্য এই ট্যাগলাইন তো আমরা সবাই শুনেছি, কিন্তু সেটা ছাড়াও আপনারা জানেন আমার আন্ডার গ্র্যাজুয়েট কিন্তু করা হয়েছিল রুয়েটের থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। আর সেই কারণেই আমি কিন্তু একটা সুযোগ পেয়েছিলাম আমার ইন্টার্নশিপ ওয়ালটনে করার। আর ভাই, আমি রুয়েটে পড়ার সময় দেখেছি সেখানে ছাত্ররা কতটা আগ্রহী হয়ে থাকে এই ওয়ালটন থেকে যে কোনো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। আর এই এক্সপিরিয়েন্স নেওয়ার আশাগুলো কিন্তু এমনি এমনি তৈরি হয়নি, এর পেছনে বেশ কিছু কারণ আছে। আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য খুবই ইম্পর্টেন্ট দুইটা জিনিস হচ্ছে থার্মোডাইনামিক্স অ্যান্ড হিট ট্রান্সফার। আর এই দুইটা জিনিসেরই একদম প্র্যাকটিক্যাল ইউজ আমরা দেখতে পারি এই রেফ্রিজারেটরে। আর ওয়ালটনের কিন্তু যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্টর আছে বা যেটাকে তারা আর&আই বলে, এইটা শুধু বাংলাদেশেরই না, পুরো সাউথ এশিয়ার মধ্যে লার্জেস্ট। প্রায় 600+ ইঞ্জিনিয়ার কাজ করে যাচ্ছে ডেইলি এই রেফ্রিজারেটরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে। আপনারা সবাই হয়তো এটা জানেন, একটা ফ্রিজের মেইন একটা কম্পোনেন্ট হচ্ছে কম্প্রেসর। আর পৃথিবীতে এখন মাত্র 15টা দেশ এই কম্প্রেসর ম্যানুফ্যাকচার করে, তার মধ্যে বাংলাদেশও একটা। আর সেইটার কারণও এই ওয়ালটন। আর এইসব টেকনিক্যাল কথাবার্তার বাইরেও একদম সহজ করে যদি বলি, আপনি ডেইলি আপনার বাসার পাশের যে মুদি দোকান থেকে শুরু করে যত হাই এন্ড রেস্টুরেন্টে যান, সবখানেই বেভারেজ রাখার ফ্রিজগুলো চেক করে দেখেন। প্রায় প্রতিটার ওপরেই বিভিন্ন কোম্পানির নাম থাকলেও মোস্ট অফ দোজ আর ম্যানুফ্যাকচার্ড অ্যান্ড মেড বাই ওয়ালটন। তার মানে বুঝতে পারছেন কেন আমরা দেশি ইঞ্জিনিয়াররা ওয়ালটন থেকে একটু হলেও এক্সপিরিয়েন্স নিতে চাই। আজকে তাই আমরা চলে এসেছি সরাসরি ওয়ালটনের ফ্যাক্টরিতে। এই ভিডিওতে কথা হবে কিভাবে ওয়ালটন একদম ছোট একটা স্টার্ট থেকে শুরু করে ধাপে ধাপে এগিয়ে গিয়ে শুধুমাত্র বাংলাদেশেই না, পুরো সাউথ এশিয়ার রেফ্রিজারেটরের মার্কেটে একটা জায়ান্টে পরিণত হলো। আর প্রতিটা ইম্পর্টেন্ট স্টেপ আর ডেভেলপমেন্টের পেছনের গল্পই কিন্তু হবে আজকে। আচ্ছা, যে কোনো কিছু নিয়ে বড় পরিসরে কাজ শুরু করার আগে কিন্তু রিসার্চের প্রয়োজন খুবই বেশি, সেটা হোক আমার ইউটিউব ভিডিও কিংবা ওয়ালটনের রেফ্রিজারেটর। আর ওয়ালটন কিন্তু এই রিসার্চের কাজটা খুবই ভালো মতো করেছে। তারা প্রথম প্রোডাকশন লাইন আপটা শুরু করে 2008 সালে, যেটা আমার পেছনে দেখতে পাচ্ছেন, কিন্তু তাদের আর&ডি টিমটা ফর্ম করা হয় 2003 সালে। অর্থাৎ ওয়ালটন কিন্তু 5 বছর সময় নিয়েছে জাস্ট রিসার্চ করার জন্য। এরপরে 2010 সালে ওয়ালটনে আর একটা জিনিসের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট শুরু হয়, সেটা হচ্ছে মেটালার্জি। ভাই, এই জিনিসটা কি? মেটালার্জি হচ্ছে যে মেটাল রিলেটেড যে গবেষণা, মানে আমাদের ফ্রিজে 50%-এর বেশি হচ্ছে মেটাল পার্ট, মানে যদি ওয়েটের দিক থেকে চিন্তা করা হয়। তো এখন মেটাল এবং এর প্রপার্টি, যেমন হচ্ছে এর কম্পোজিশন, তারপর হচ্ছে মেকানিক্যাল প্রপার্টি, তারপর এর উপর যে কোটিং আছে এবং হচ্ছে প্রোটেকশনের জন্য যে পেইন্ট লেয়ার আছে, এইগুলো সব কিছু যে স্ট্যান্ডার্ডাইজ করা এবং সঠিক আসতেছে সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য যে টেস্ট করা। তার মানে একদম সহজভাবেই বুঝতে পারছেন, আমাদের যে কোনো কাজের জন্য যে ধরনের ডিজায়ার্ড মেটাল দরকার, সেই মেটাল পেতেই এর সাথে বিভিন্ন জিনিস ঠিক কী পরিমাণে মেশানো হবে, এই জিনিসটাকে বলা হচ্ছে মেটালার্জি। আর আমাদের সেই দিন ওয়ালটনের ফ্যাক্টরিতে গিয়ে সরাসরি কাস্টিং দেখার সুযোগ হয়েছিল। একদম 600 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রার গলিত অ্যালুমিনিয়াম ঢেলে কিভাবে প্রয়োজনীয় শেপের জিনিসপাতি বানানো হচ্ছে, সেটা সরাসরি দেখার এক্সপিরিয়েন্সটাও অনেক স্পেশাল। হোয়াটস নেক্সট? রিসার্চ করা ডান, আমাদের প্রথম প্রোডাকশন লাইন সেট আপ করাও ডান। এর পরের কাজটা কি? এর পরের কাজ সেল করা। আর এই ধরনের বড় ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে, সেখানে কিন্তু জাস্ট ডোমেস্টিক মার্কেট না, এখানে পুরোপুরি মার্কেটকে স্যাটিসফাইড করার পর নেক্সট টার্গেট এক্সপোর্ট, কি তাই তো? ইয়েস, অ্যাবসলিউটলি রাইট লাবিদ। সো ওয়ালটন 2011 সালে প্রথম তারা নেপালে এক্সপোর্ট করা শুরু করে তাদের ফ্রিজগুলো। বাট এখানে একটা চ্যালেঞ্জ দেখা গেল। চ্যালেঞ্জটা হচ্ছে, আপনি যে কোনো দেশে যখন আপনার প্রোডাক্টটাকে আপনি বিক্রি করতে যাবেন, তাদের তো একটা সার্টিফিকেশন, একটা রিকোয়ারমেন্ট আছে। সো ওয়ালটন যেটা করলো, ল্যাব তারা এখানেই তৈরি করলো, এখানেই তারা সার্টিফিকেশনস এবং যা যা রিকোয়ারমেন্ট আছে, যে দেশে পাঠাবে যত রকমের রিকোয়ারমেন্টস আছে সবগুলো তারা এখানেই টেস্ট করলো, এখানেই সেই রিকোয়ারমেন্টসগুলো পূরণ করে দিল। মজার ব্যাপার কি জানেন? 100টা দেশ এই সার্টিফিকেশনটা তাদের রেকগনাইজ করে। তাহলে এখন এক্সপোর্ট করার যে চ্যালেঞ্জটা আরও ইজি হয়ে গেল। তার মানে যেটা বুঝছেন, 2011 সালের মধ্যে ওয়ালটন রেফ্রিজারেটর অলরেডি একটা এস্টাবলিশ ব্র্যান্ড হয়ে যায়। বাট তারপরেও এরা কিন্তু প্রতিনিয়ত উন্নতি করে গেছে আর ডেভেলপমেন্ট করে গিয়েছে একেবারে টপে থাকার জন্য। এটা থেকেই 2013 সালে তারা আনে ফ্রস্ট ফ্রি রেফ্রিজারেশন সিস্টেম। এই জিনিসটা কি তুষার?
ফ্রস্ট ফ্রি ওর নামেই আছে। আগের কালে হচ্ছে যেই রেফ্রিজারেটরগুলো বাংলাদেশে অ্যাভেলেবেল ছিল সেগুলো ছিল বিদেশি ব্র্যান্ডের, অ্যান্ড বিদেশি যে কালচার এনভায়রনমেন্ট ওদের টেম্পারেচার ওয়েদার অনুযায়ী ওগুলো বানানো। সো ওইগুলো দেখা যেত সহজ ভাষায় বরফ হয়ে যেত, সেই বরফ ভেঙে 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 আমাদের হচ্ছে মাংস বের করা লাগতো। এই জিনিসটা বাঙালিরা পছন্দ করতো না। সো এই ফ্রস্টটা যাতে না জমে, জাস্ট যেই প্রোডাক্টটা আমি রেখেছি ফ্রিজারে সেটা ঠান্ডা থাকবে এমন একটা ডিপ ফ্রিজ চাচ্ছিল তারা, অ্যান্ড সেটাই ফ্রস্ট ফ্রি। আর আরেকটা জিনিস ছিল হচ্ছে বেভারেজ কোম্পানির জন্য হচ্ছে ফ্রিজার বানাচ্ছিল। এখন বেভারেজ কোম্পানিগুলো আমরা জানি যারা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস সার্ভ করে সেল করে, সো ওরা প্রতিটা হচ্ছে শপে শপে রিটেল শপে কিন্তু ওদের একটা করে হচ্ছে ফ্রিজ দিচ্ছিল। ওই ফ্রিজে ওদের ব্র্যান্ডিং করা থাকবে অ্যান্ড ওদের হচ্ছে প্রোডাক্ট থাকবে, ট্রান্সপারেন্ট ফ্রন্ট থাকবে, রাইট? সো এই ধরনের যে ফ্রিজগুলো সেগুলো কিন্তু হচ্ছে ওয়ালটন বানানো শুরু করেছিল সেই টাইম থেকে। আচ্ছা, রেফ্রিজারেটরের সাথে শুনতে মিল থাকা আর একটা শব্দ হয়তো আপনারা অনেক শুনেছেন, সেটা হচ্ছে রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেন্ট জিনিসটা কি? মূলত একেবারে সিম্পলিফাই করে যদি বলি তাহলে রেফ্রিজারেটর বা আমাদের নর্মাল ফ্রিজের ভেতরে যেই ম্যাটেরিয়ালটার কারণে এর ভেতরে জিনিসপত্র ঠান্ডা থাকছে, অর্থাৎ যেই জিনিসটা আমাদের খাবারের থেকে তাপটাকে পরিবহন করে নিয়ে গিয়ে তারপরে বাইরে সেটাকে রিলিজ করছে, সেটাকে বলা হচ্ছে রেফ্রিজারেন্ট। নর্মালি 70s আর 80s দশকের দিকে রেফ্রিজারেন্ট হিসেবে খুব কমন একটা জিনিস ছিল হচ্ছে সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন, যেটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন সেইটার নাম তখন। বাট এরপর এই জিনিসটা চেঞ্জ করা হয়, কারণ এই ক্লোরোফ্লোরোকার্বন আমাদের পৃথিবীর উপরে যেই ওজোন স্তরটা রয়েছে সেটা প্রতিনিয়ত ড্যামেজ করছিল। আর এই কারণেই আমরা সিএফসি থেকে সরে আসি, আর প্রথম দিকে এই রেফ্রিজারেন্টটা ইউজ করা হয় R134, বাট এখন ওয়ালটন ইউজ করে R600। তাহলে R600 এর গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল মাত্র 3, আর যেখানে R134A এর সেটা 1430। মানে ইমাজিন করতে পারছেন একটা জিনিসের নাম্বার 3 আর একটা জিনিস 1430। যেহেতু পরিবেশের কথা চলে আসলো, ওয়ালটন কিন্তু তাদের ওয়েস্ট ট্রিটমেন্ট নিয়ে খুবই সচেতন। আমরা এখন যে জায়গাটাতে দাঁড়ানো এটাকে বলা হয় এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট বা ইটিপি। পুরো ওয়ালটনের ফ্যাক্টরিগুলো থেকে যে ওয়েস্ট ওয়াটারটা আসে, নষ্ট হওয়া পানিটা আসে, এটা তো বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত থাকে। এই পুরা পানিটা এই ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিতরে আনা হয়। আনার পরে কি করা হয়, এটাকে বিশুদ্ধ করার চেষ্টা করা হয় বিভিন্নভাবে। একটা বায়োলজিক্যাল প্ল্যান্ট, একটা কেমিক্যাল প্ল্যান্ট, বিভিন্ন পদ্ধতি আছে, একদম ডিটেলসে যাইতেছি না। কিন্তু এই যে ট্রিট করা পানিটা, এইটাকে ওই পিছনের একটা ট্যাঙ্কের মধ্যে রাখা হয়, যেটাকে আবার রিইউজ করা হয়। অর্থাৎ আমি আমার গাইডলাইন অনুযায়ী, আমার পরিবেশের গাইডলাইন অনুযায়ী, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট বাংলাদেশের ওদের স্ট্যান্ডার্ড অনুযায়ী পানিটাকে ট্রিট করে বিশুদ্ধ করে যেই বিশুদ্ধতার মাত্রায় আমি পরিবেশে ছাড়তে পারবো ওইখানে আনলাম। আনার পরে এই ট্যাঙ্কে রাখলাম। এখন এই ট্যাঙ্ক থেকে সেটা পরিবেশে কেমনে যাবে, এইখানেই ওয়ালটন যে কাজটা করে, এই ট্যাঙ্কের পানিটাকে ফ্ল্যাশ ওয়াটার, আমরা টয়লেটে যে ফ্ল্যাশ করি এই ফ্ল্যাশ ওয়াটারের কাজে ইউজ করে। এইটা হচ্ছে এই ওয়েস্ট ওয়াটারকে বা গ্রে ওয়াটারকে রিইউজ করার অনেক বড় একটা সুবিধা। আর এইটার পরেও কিন্তু ওয়ালটন একের পর এক ইনোভেশন করে যাচ্ছে রেফ্রিজারেশন সেকশনে। 2020 সালে আইওটি বেসড রেফ্রিজারেটর ডেভেলপ করা, মাল্টিমিডিয়া ডিসপ্লে যোগ করা থেকে শুরু করে বিভিন্ন ডিফারেন্ট এনভায়রনমেন্টের কথা চিন্তা করে আলাদা আলাদা মডেল ডিজাইন করা সহ আরও কত কি। আর ফিউচারে আরও সব স্মার্ট ফিচার্সও আসবে এখানে। আর এইটা নিয়ে এটিসি তাদের ভিডিওতে কথাবার্তা বলেছে, আপনারা চাইলে সেটা দেখতেই পারেন। একদম যদি অনেস্টলি বলি, আমি যখন 2022 সালে এখানে ইন্টার্নশিপ করি তখনই কিন্তু এই ফ্যাক্টরির সব ফ্যাসিলিটি আর এরকম স্বয়ংসম্পূর্ণ একটা ফ্যাক্টরি দেখে আমার ইচ্ছা হয়েছিল একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, বাট ওই সময় আসলে সুযোগটা হয়নি। এখন সুযোগটা হলো। আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কেমন লেগেছে, যেহেতু আমার গতানুগতিক ভিডিও থেকে এই ভিডিওটা বেশ আলাদা। আর আমি এখানে একেবারে কোর ইঞ্জিনিয়ারিং বেশ কিছু জিনিসপাতি নিয়ে কথা বলার ট্রাই করেছি। আর যদিও এই ফ্যাক্টরিতে যত ফিচার্স আর যত কিছু আছে সব কিছু নিয়ে আসলে কথা বলার সুযোগ হয় নাই, বাট আমার সাথে এনায়েত চৌধুরী, নাফিস সেলিম ভাই অ্যান্ড এটিসি সবাই এই একই দিনে আমরা ওয়ালটন ফ্যাক্টরি ভিজিটে এসেছি, এবং প্রত্যেকেই তাদের নিজ নিজ দিক থেকে আলাদা আলাদা সাইড হয়তো তুলে ধরবে। সো আপনারাও একটা ইনসাইট পাবেন আমাদের দেশেরই একটা ব্র্যান্ড আজকে কতটা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে যেতে পেরেছে। সো দ্যাটস অল ফর টুডে, আনটিল মাই নেক্সট আপলোড, হ্যাভ এ গুড উইক, গুড বাই।